শুভ সকাল। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। স্কুলে যেতে পারছো না, মনটা খারাপ লাগছে? কোনো সমস্যা নেই, আমি এসেছি তোমাদের সাথে কিছুক্ষণের জন্য ক্লাস নিয়ে। সেখানে আমরা ব্যায়াম করব, সেখানে আমরা ছড়া বলবো, তারপর আমরা বর্ণ দিয়ে শব্দ গঠন করব, সংখ্যা প্রতীক বলবো, এগুলো নিয়ে আমরা অনেক মজা করব। তাহলে শুরু হয়ে যাক। প্রথমেই শুরু করি আমরা ব্যায়াম দিয়ে। আচ্ছা, ব্যায়াম কেন করতে হবে সেটা বলো তো। এই যে স্কুলে যেতে পারছি না, দৌড়াদৌড়ি করতে পারছি না, তারপর খেলাধুলো করতে পারছি না, বাসায় বসে থাকতে হচ্ছে, কিন্তু আমরা যখন স্কুলে গিয়েছিলাম যে ব্যায়ামগুলো করেছিলাম সেগুলো যদি আমরা এখন প্র্যাকটিস করি তাহলে কতটা ভালো হবে? খুব ভালো হবে। তাহলে আমরা আমাদের সেই মজার ব্যায়ামটা দিয়ে শুরু করব। আমাদের 2 নাম্বার ব্যায়াম দিয়ে শুরু করব। তাহলে ব্যায়ামের জন্য কি করতে হবে? প্রথমে সোজা হয়ে দাঁড়াতে হবে। এই দেখো, সোজা হয়ে দাঁড়িয়ে আছি। তোমরা কিন্তু আমাকে ফলো করবে। আর এই ব্যায়ামটা তোমরা স্কুলেও করেছো, তাহলে এখন কোনো অসুবিধা হবে না। তাহলে প্রথমে আমরা সোজা হয়ে দাঁড়াবো। তারপর কি হবে? তারপর আমরা হাত দুটোকে উপরে তুলবো। আগে তোমরা আমাকে দেখবে, এক বলার সাথে সাথে হাত দুটো উপরে উঠবে। 1, এরপর আমি ফুল বলবো, হাতটা ফুলের মতো ছড়িয়ে যাবে। ফুল কলি। তার মানে কলি বলার সাথে সাথে এই যে হাত দুটো সেটা কলির মতো ছোট হয়ে যাবে। ফুল বলে হাত ছড়াবে, কলি বলে হাত ছোট হয়ে যাবে। তাহলে আবার দেখো, ফুল কলি, ফুল কলি, ফুল কলি। আচ্ছা, কবার করলাম? 3 বার। এবার 2 বলার সাথে সাথে হাতটা নেমে আসবে। এভাবে আমরা 3 বার করব। দাঁড়িয়ে যাও সবাই, একবারে সবাই আমরা একসাথে করব। তাহলে 1, ফুল কলি, ফুল কলি, ফুল কলি। 2 বলার সাথে সাথে হাতটা আমার দুপাশে চলে এসেছে। আর কবার বাকি আছে? 2 বার। তাহলে করি আমরা। 1, ফুল কলি, ফুল কলি, ফুল কলি। 2। ভেরি গুড। প্রত্যেকে পেরেছো নিশ্চয়। আমি জানি তোমরা অনেক লক্ষ্মী এবং প্রত্যেকেই পেরেছো। আর শেষবারের মতো একবার করবো, ঠিক আছে? 1, ফুল কলি, ফুল কলি, ফুল কলি। 2। ধন্যবাদ সবাইকে, আমার লক্ষ্মী সোনামণিদের জন্য। আমাদের ব্যায়ামটি এখন শেষ হলো। এবার আমরা যাব আমাদের ব্যঞ্জন বর্ণের সবচেয়ে প্রিয় ছড়া গানটি নিয়ে, ঠিক আছে? আমরা এখন শুরু করব আমাদের ব্যঞ্জন বর্ণের সেই সবচেয়ে প্রিয় ছড়া গানটি, কতে কলা। তাহলে শুরু হয়ে যাক। আচ্ছা, গানটাকে আমি একা গাইবো? তোমরা গাইবে না আমার সাথে? সবাই গাইবো, আমরা সবাই। এতদিন ধরে তো এই ক্লাসের মধ্যে এই গানটা হচ্ছে, এখন আমরা সবাই মিলে এই মজার গানটা অভিনয় করে করে গাইবো, ঠিক আছে? তাহলে শুরু হয়ে যাক। কয়ে কলা খয়ে খাই, এত বেশি খেতে নাই, গয়ে গরু ঘয়ে ঘাস, কত ঘাস খেতে চাস, ও বলে কলা ব্যাং, সারাদিন ঘ্যাং ঘ্যাং, ক খ গ ঘ ও। ছয়ে চক্ষু ছয়ে ছল, চক্ষু দুটো ছল ছল, জয়ে জল ঝয়ে ঝিল, কত জলে ঝিলিমিল, ইয় বলে মিয়া ভাই, ভয় নাই ভয় নাই, চ ছ জ ছ ইয়। টয়ে টুপি ঠয়ে ঠিক, জিতে গেলে ঠিকই ঠিক, ডয়ে ডালে ঢয়ে ঢোল, ঢাকে ঢোলে সরগোল, তালুয়ারে জিভে মিলে, মূর্ধন্য ন, ট ঠ ড ঢ ন। তয়ে তুমি থয়ে থামি, থামবো না তুমি আমি, দয়ে দাঁত ধয়ে ধার, কার দাঁতে কত ধার, তাতে আর জিভে মিলে, হলো দন্তন্য, ত থ দ থ ন। পয়ে পাকা ফয়ে ফল, রাজা গেল রসাতল, বয়ে বোন ভয়ে ভাই, কত বোন কত ভাই, ময়ে মাটি ময়ে মা, মাটি যেন আমার মা, প ফ ব ভ ম। কি সুন্দর ছড়াটি, তাই না? মাটি আমার মা। আমরা যদি আমার দেশের মাটিকে না ভালোবাসতে পারি তাহলে কি মাকে ভালোবাসা হবে? হবে না। আমাদের সবাইকে আমাদের দেশের মাটিকে, দেশকে ভালোবাসতে হবে। তাহলে চলো আমরা একটা সুন্দর ছবি দেখে নিই। বলো তো এটা কিসের ছবি? চিনতে পারছো? হ্যাঁ, তোমরা সবাই চেনো একে, আমিও চিনি।
কি এটা বলো তো? হ্যাঁ, এটা হাঁস। খুব সুন্দর না হাঁসটা? তোমরা দেখো কোথায়? পুকুরে দেখো, নদীতে দেখো, আমিও দেখেছি। আচ্ছা, এই যে হাঁস, হাঁসটা তো দেখলাম, এবার চলো আরেকটা প্রাণী দেখি, ঠিক আছে? এটা তো সবাই চেনো, তাই না? কোথায় থাকে? জঙ্গলে থাকে, অনেকে আমরা চিড়িয়াখানাতেও দেখেছি, তাই না? আবার সার্কাসে আসে, সবাই টিভিতে দেখেছি। হ্যাঁ, কি নামের? এর নাম হচ্ছে হাতি। হাতির কি আছে বলো তো? বিশাল বড় একটা শুঁড় আছে, দুটো সাদা সাদা দাঁত আছে। এখন এই যে হাতি, আরেকটা দেখেছি কি বলো তো? আগে দেখেছিলাম হাঁস। এই যে হাঁস আর হাতি, এই দুটোকে আমরা দেখলাম, এই দুটো কোন বর্ণ দিয়ে হয়? হাঁস হাতি, হাঁস হ থেকে হয়, হাতি হ থেকে হয়। আচ্ছা, আবার দেখো হাঁস কিভাবে এলো? হাঁস, হাঁস হ দিয়ে হয়, আর হাতি কি দিয়ে হয়? হ দিয়ে হয়। এখন হাঁস আর হাতি, এই যে হাঁস আর হাতি যে হ দিয়ে হয়, কিভাবে? প্রথমে হাঁস, তোমরা আমার সাথে বলো হাঁস, আবার বলো হাতি, হাঁস হাতি। তাহলে কোনটা আসছে বারবার? হ। হ্যাঁ, এখন আমরা হ বর্ণটাকে দেখব, ঠিক আছে? এই দেখো, এটাও একটা ছবি, এটা হচ্ছে হ বর্ণের ছবি। আমরা একে কি বলে ডাকবো? একে বলবো হ, ঠিক আছে? কি বলবো? হ। তাহলে এখন বলো তো তোমরা, হ দিয়ে কি হয়? হ দিয়ে হাঁস হয়, হ দিয়ে হাঁস হয়। আরেকবার বলো, হ দিয়ে, তোমরা বলো, আমি শুনবো সবারটা, আমি সবারটা শুনতে পাচ্ছি, বলো হ দিয়ে হাঁস হয়। আবার বলো তো, এই যে হয়ের ছবিটা এনেছি, এ তো একটা বর্ণ, এতে আরেকটা বলো তো কি হয়? এটা কিসের ছবি? হাতি, হ দিয়ে হাতি হয়। এখন আমাকে বলো তোমরা, এই যে হ দিয়ে হাঁস হচ্ছে, হাতি হচ্ছে, এটা কি তোমরা বাসার সবাইকে আজকে বলতে পারবে যে আমি আজকে ক্লাসে শিখেছি হতে হাঁস হয়, হতে হাতি হয়? যখনই তোমরা হাঁস হাতি দেখবে, তখনই বলবে হ বর্ণ দিয়ে হাঁস হয়, হ বর্ণ দিয়ে হাতি হয়, ঠিক আছে? আমাদের হ বর্ণটা তো চেনা হলো, হাঁস হাতিও বোঝা হলো, চেনা হলো। এবার আমরা আরেকটা নতুন ছবি দেখব। একে তোমরা আরো বেশি করে চেনো। সবাই ঘরে আসে, চুরি করে মাছও খেয়ে ফেলে, সবসময় ঘুরে ঘুরে বেড়ায়, দুধ খেতে ভালোবাসে, আর কিভাবে যেন ডাকে বলো দেখি? হ্যাঁ, মিয়াও মিয়াও করে ডাকে। এর নাম কি? এর নাম তোমরা সবাই জানো, এর নাম হচ্ছে বিড়াল, তাই না? হ্যাঁ, আমারও কিন্তু বিড়াল খুব ভালো লাগে, বুঝলে? আচ্ছা, বিড়াল তো দেখলাম, বিড়ালের গোফ আছে সেটা দেখলাম, বিড়ালের লেজ আছে সেটা দেখলাম। এবার আমরা আরেকটা ছবি দেখব, ঠিক আছে? বলো তো এটা কি? ওয়ালে থাকে, দেয়ালে থাকে, হ্যাঁ দেখেছো না? সময় দেখা যায় এতে, হাতে পড়ে, আবার কোথায়? মোবাইলেও দেখা যায়, স্কুলে আছে, তাই না? হ্যাঁ, কি নাম এর? এর নাম ঘড়ি। কি হয় এ দিয়ে? এটাকে দিয়ে সময় দেখা যায়। এই যে আমরা দুটো ছবি দেখলাম, একটা বিড়াল দেখলাম, একটা ঘড়ি দেখলাম, এই যে দুটোর মধ্যে একটা উচ্চারণ আছে, দেখো তো ধ্বনিটা, দেখো তো, বিড়াল। এই যে এই ছবিটা দেখো, এই ছবিটাতে কি আছে? বিড়াল, বিড়াল, দেখেছো? আবার এই ছবিটাতে দেখো, এখানে আছে ঘড়ি, ঘড়ি, তাহলে এখানে বিড়াল। আমরা এখন দেখি যে এই যে বিড়াল শব্দটা, বিড়াল শব্দটার মাঝখানে এখানে একটা বর্ণ আছে, দেখেছো তোমরা সবাই? হ্যাঁ, বিড়াল, এটা কিন্তু সেই র না, এটা কিন্তু অন্য একটা র, আমরা দেখব তাকে। আর হচ্ছে ঘড়ি, এই ঘড়িতে কি আছে? ঘড়ি। হ্যাঁ, এই রিও সে আমরা যে বসন র পড়েছি সেই র কিন্তু না, এ কিন্তু অন্য রকম র, তাই তো? তাহলে আমরা দুটো কি বর্ণ সেটা আমরা আজকে দেখব, ঠিক আছে? এটা একটা নতুন ছবি। এই দেখো,
একটু চেনা চেনা লাগে না? হ্যাঁ, একে তো একটু ডয়ের মতন লাগে, আমরা তো এর আগে পড়েছি। কি হয়েছে বলো তো? ডয়ের নিচে একটা ফোঁটা আছে, একটা বিন্দু আছে, একটা শূন্য আছে, তাই তো? তাই এর নাম কি হবে? এর নাম হবে ড শূন্য র। বলো আমার সাথে, এর নাম কি হবে? এর নাম হবে ড শূন্য র। সবাই বলো, ড শূন্য র। বলো আমার সাথে, ড শূন্য র। আমরা সবাইকে বলবো কি? ড শূন্য র। এর ধ্বনিটা কেমন হবে? র র। কি হবে? আমি শুনতে পাচ্ছি না, সবাই একসাথে বলো, র। হ্যাঁ, আর এর নামটা কি? ড শূন্য র। ঠিক আছে, তাহলে এই যে ড শূন্য র, একে দিয়ে কোন শব্দ হবে? ড শূন্য রয়ে কি হবে? ঘড়ি। দেখো তো, তোমাদের ঘরের দেয়ালে ঘড়ি আছে? তাহলে সেই ঘড়িটা কোন বর্ণ দিয়ে? ড শূন্য র দিয়ে। আবার আরেকটা, বিড়াল। বিড়াল কোনটা দিয়ে হবে? কোন বর্ণ দিয়ে হবে? ড শূন্য র দিয়ে হবে। তাহলে বলো, ড শূন্য র দিয়ে কি হয়? বিড়াল। ড শূন্য রয় কি হয়? বিড়াল। আরেকটা ছিল কি, আমরা পড়েছি, মাত্র দেখেছি, ড শূন্য রয় কি হয়? ঘড়ি। ড শূন্য রয় কি হবে? ঘড়ি। এই তো সবাই বলতে পেরেছো। এখন আমরা একসাথে বলবো, ড শূন্য রয় কি হয়? বিড়াল, ঘড়ি। ড শূন্য রয়ে বিড়াল, ঘড়ি। তাহলে এই বর্ণটা আজকে আমরা চিনলাম, তাই তো? এই বর্ণটার নাম কি? ড শূন্য র। এই তো পেরেছো সবাই। তোমরা অনেক লক্ষ্মী, জানো, খুব ভালো। আমরা হ শিখলাম, ড শূন্য র হলো। এবার কি করব? এবার আরো একটা ছবি দেখব। এটা দেখো তো, কিসের ছবি? দুটো ছেলে মেয়ে ছাতা নিয়ে যাচ্ছে, মেঘলা আকাশ, কদম ফুল ফুটেছে, দেখেছো? আর নদী ভরা জল। বলো তো এটা কখন হয়? অনেক বৃষ্টি, সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে, ছাতা ছাড়া আমরা বের হতে পারি না। বাহিরে কদম ফুল, কদম ফুলের মৌ মৌ গন্ধে চারিদিক ভরে আসে। এই তো, আর কিছুদিন পর সেই মাস চলে আসবে। কোন মাস সেটা? সেটা হচ্ছে আষাঢ় মাস। এই যে আষাঢ় মাস, তখন কি হয়? সারাদিন বৃষ্টি হয়, নদীতে জলে ভরে যায়। আমরা কি করি? নদীতে যাই, নদীতে গোসল করি, বৃষ্টিতে ভিজতে আমাদের ভালো লাগে। এরপর আমরা নৌকো বানাই। হ্যাঁ, কাগজের নৌকো। তোমরা বানাও না? হ্যাঁ, আমিও বানাই, জানো। আমরা সেই নৌকাগুলো কি করি? সেই নৌকাগুলো বৃষ্টির পানিতে ভেজাই, সেগুলোকে বৃষ্টির পানিতে ছেড়ে দেই। এই যে তখন সেই মাসটাকে কি বলে বলো তো? সেই মাসটার নাম হচ্ছে আষাঢ় মাস। এই আষাঢ়ে র আছে, তাই তো? আষাঢ়, আষাঢ়। আচ্ছা, এই রটা কোন র হবে? এটা তো ব শূন্য র হবে না। একটু আগে পড়েছি ড শূন্য র, সেটাও হবে না। নতুন একটা র হবে। এটা হচ্ছে, এই দেখো, এই হচ্ছে সেই র। একেও একটু চেনা চেনা লাগছে, তাই না? এর আগে তো আমরা ঢ পড়েছি, তাই না? হ্যাঁ, ঢ এর মতন, কিন্তু নিচে একটা বিন্দু আছে, নিচে একটা ফোঁটা আছে, একটা শূন্যের মতন আছে, তাই একে আমরা বলবো ঢ শূন্য র। তাহলে এই ছবিটাকে, এর নাম হচ্ছে ঢ শূন্য র। আমরা যে আষাঢ় মাস পড়লাম, বৃষ্টির মাস পড়লাম, এই যে আষাঢ়, সেই আষাঢ়টা দিয়ে কি হচ্ছে? কোন বর্ণ দিয়ে হচ্ছে? ঢ শূন্য র দিয়ে হচ্ছে। তাহলে এখন তোমরা আমার সাথে সাথে বলো, ঢ শূন্য র দিয়ে কি হয়? ঢ শূন্য র দিয়ে আষাঢ় হয়। আবার বলো, ঢ শূন্য র দিয়ে আষাঢ় হয়। আরো একবার বলো। এবার আমি বলবো না, তোমরা বলবে। ঢ শূন্য র দিয়ে কি হয়? সবাই বলো, আষাঢ়। হ্যাঁ, এই তো পেরেছো। আমাদের তো কি কি হলো? ব্যায়াম হলো, ছড়া গান হলো, আমরা বর্ণ চিনলাম। এবার কি করা যায়? কি করা যায়? হ্যাঁ, আমরা আরেকটা খেলা খেলতে পারি। চলো তো দেখি কি খেলা। আচ্ছা, সবার তো আঙ্গুলগুলো তোমাদের যেগুলো আছে, আমরা সেগুলো এখন গণনা করব, ঠিক আছে? বুঝতে পেরেছো কি করব? হ্যাঁ, আমরা সংখ্যা প্রতীক করব। আজকে একটা নতুন সংখ্যা শিখবো, ঠিক আছে? তাহলে শুরু করি। তোমরা দেখো, তোমরা আমার সাথে সাথে এটা গণনা করবে। 1 2 3 4 5 6 7 7 পর্যন্ত শিখেছো। আজকে নতুনটা শিখবো। এই যে আমি আরেকটা নতুন আঙ্গুল উঠালাম, কি হলো এটা? এটা হলো 8।
আবার করি, এবার তোমরা আমার সাথে সাথে করবে। 1 2 3 4 5 6 7 8। এই হলো 8 গণনা। খুব সুন্দর না? খুব সোজা না? হ্যাঁ, তোমরাও করেছো তাই না? খুব ভালো। এবার আমরা অন্য জিনিস দিয়ে করব। আমার কাছে কিছু কালার পেন আছে, এই যে আমার কাছে কিছু কালার পেন আছে, সেগুলো দিয়ে আমরা করব। ঠিক আছে, তোমরা আমার সাথে সাথে গণনা করবে। কটা হলো? 1 2 3 4 5 6 7। এই পর্যন্ত তোমরা শিখেছো তাই না? হ্যাঁ, তাহলে এখন একটা নতুন কালার পেন নিয়ে আসি আমি। ঠিক আছে, এই যে নতুন কালার পেনটা চলে আসলো, কি হলো? 8। তাহলে আবার একটু আমরা গণনা করব। 1 2 3 4 5। এবার কিন্তু তোমরা বলবে, আমি বলবো না। ঠিক আছে, কত? 6, তারপর 7, এবার 8। খুব ভালো। এবার তাহলে আমরা ছবি দিয়ে গণনা করি। চলো, এই যে আমার কাছে কিছু ফুলের ছবি আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, এখন এই ফুলগুলো তোমরা গণনা করবে। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8। পেরেছো? আবার 1 2 3 4 5 6 7 8। এই তো পেরেছো। ঠিক আছে, এখন এই যে আমরা ছবি দেখলাম, কালার পেন দিয়ে গণনা করলাম, আঙুল দিয়ে গণনা করলাম, এই যে নতুন সংখ্যাটা, এই সংখ্যাটা দেখতে কেমন? চলো আমরা এই সংখ্যাটাকে দেখে নিই। ঠিক আছে, এই দেখো, এটাই হচ্ছে সেই সংখ্যা, এরই নাম হচ্ছে 8। সুন্দর না দেখতে? খুব সোজা তাই না? তাহলে এই 8 লেখাটা কেমন হয় সেটাও তো আমাদের শিখতে হবে। চলো তাহলে আমরা শিখে নিই 8 কিভাবে লিখতে হয়। দেখতে পাচ্ছ এখানে ডট ডট দেয়া আছে, তোমাদের আমার বইতেও এভাবে ডট ডট দেয়া আছে, এবং তোমরা 1 থেকে 7 পর্যন্ত যখন শিখেছো এভাবেই শিখেছো, বইও আছে। আমরা এখন এটাকে দেখব, এটা কিভাবে লিখতে হয়। এই যে উপর থেকে শুরু করব, ডট ডট, সেখান থেকে শুরু করব, উপর থেকে সোজা নিচের দিকে আসবে। দেখেছো? হ্যাঁ, নিচের দিকে এসে একটু গোল হয়ে উপরের দিকে উঠে যাবে, এরপর গোল হয়ে উঠতে উঠতে এই যে বাঁ পাশে সোজা দাগটা ছিল এর সাথে মিশে যাবে, আর ঠিক এখান থেকে আবার আমরা ডান দিকে সোজা বরাবর নিয়ে যাব। খুব সোজা 8 লেখা, তোমরাও চেষ্টা করে দেখো। আরো একবার দেখবে? ঠিক আছে, দেখে নাও। উপর থেকে সোজা নিচের দিকে নামিয়ে আনবো, নিচ থেকে গোল করে উপরের দিকে নিয়ে যাব। এবার এই যে গোল করে নিয়ে আসছি, এটাকে বাঁ পাশে যে লম্বা ছিল দাগটা সেটার সাথে মিলিয়ে দেব। এবার এখান থেকে ডান দিক বরাবর সোজা মিলে যাবে। এভাবে তোমরা বাসায় এটা অনুশীলন করবে, তোমাদের বই আছে সেখানে অনুশীলন করবে, আর তোমাদের কাছে যে সাদা খাতা থাকবে সেখানে লিখবে। এবার সবচেয়ে মজার যে কাজটা সেটা করব। কি বলতো? বাতাসে লিখবো, বাতাসে 8 সংখ্যাটাকে লিখবো। ঠিক আছে, এই ধরো বাতাস, এইখানে তোমার আঙ্গুল হবে পেন্সিল, এটাকে এইভাবে সোজা নিচে নামাবে, গোল করে উপরে উঠাবে, তারপর এই পাশে লাগিয়ে দিবে, তারপর ডান দিকে সোজা বরাবর দিবে। তোমরা প্রত্যেকেই বাতাসে আঙ্গুল দিয়ে লিখবে। ঠিক আছে, আমার সাথে এখন তোমরা অনুশীলন করো। সোজা উপর থেকে নিচের দিকে নামবে, গোল হয়ে উপরের দিকে উঠে মাঝ বরাবর চলে আসবে বাঁ পাশে, এরপর এখান থেকে ডান দিকে সোজা এগিয়ে যাবে। এইভাবেই তোমরা 8 লেখাটা শিখে যাবে এবং নিজে শিখে সবাইকে দেখাবে, দেখো আজকে আমি ক্লাসে 8 লেখা শিখেছি। এবার বলো তো, আমরা পুরো ক্লাসটাকে একটু ভাবি। প্রথমে কি করলাম? প্রথমে আমরা 2 নাম্বার ব্যায়ামটা করলাম, হ ড শূন্য র ঢ শূন্য র দিয়ে শব্দ শিখলাম। এরপর কি হলো? এরপর আমরা 8 সংখ্যাটা গণনা করতে শিখলাম, ছবি দেখলাম এবং সেটাকে
লিখতেও শিখলাম। তোমরা অনেক ভালো, জানি তোমাদের ক্লাসে আজকে খুব মজা লেগেছে, আমরা খুব মজা করে সবাই মিলে ক্লাস করেছি। তবে একটা কথা, এখন কিন্তু আমরা বাসা থেকে বের হব না, একদম বের হব না। আমাদের খুব শিগগিরই স্কুল খুলে যাবে, আমাদের পুরো পৃথিবীটা অনেক সুন্দর হবে। তখন স্কুল খুলে যাবে, আমরা স্কুলে যেতে পারবো, দৌড়াদৌড়ি করতে পারবো, খেলতে পারবো, অনেক মজা করতে পারবো। কিন্তু সেই জন্য কিন্তু এখন ঘরে বসে থাকতে হবে। আর বাবা মা এবং ভাই বোন বা বাড়ির সবাইকে বলতে হবে আমরা সবাই যেন সতর্ক হয়ে থাকি, বারবার হাত পরিষ্কার করি। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই সমাপ্ত। Good morning, good morning, how are you today? I am fine, I wish you a good day. Good morning, how are you today? I am fine, I wish you a good day. How do you feel? ভালো লেগেছে? Thank you. ওকে স্টুডেন্টস, আমরা এখন এই শব্দগুলো বইয়ে পড়ব। ওকে, তাহলে এখন বইয়ের পৃষ্ঠাগুলো 26 পৃষ্ঠা। ওপেন ইউর বুক এট পেজ নাম্বার 26। স্টুডেন্টস, আওয়ার টুডেস টপিক ইজ রাইম। আমরা আজকে রাইম পড়ব। রাইম মানে কি? ছড়া। ইউ নো ইট। আমরা আজকে রাইম পড়ব। ওকে, তো রাইম পড়ার আগে আমরা কিছু ছবি দেখব। Okay, students, look at these pictures. What can you see here? Okay, you are guessing. What are these? Yes, these are hands. Hands. Okay, say with me. আমার সাথে বলো দেখি। Hands. Hands. Again, hands. আরেকবার বলো। Hands. Very good. Now, feet. Again, feet. আবার বলো feet. আবার feet. Very good. Now, eyes. Eyes. Say with me again. Eyes. Eyes. Thank you. এবার লাস্ট পিকচার বলো দেখি। head. Head. Again, head. আরেকবার head. Well, we will read it one time for the last time. Again, hands, feet, eyes, head. Okay students, এখন আমরা এই আমাদের ছড়াটা এখন পড়ব। প্রথম বলেছিলাম না যে এখন আমরা একটা ছড়া পড়ব। এই যে ছড়াটা আমরা কি শিখেছিলাম? hands, feet, আইস, হেড, এগুলো দিয়ে ছড়াটা হবে। কেমন লাগে ছড়া তোমাদের? অবশ্যই ভালো লাগে। ওকে স্টুডেন্টস, এখন তাহলে আমরা এই গানটা অডিওতে শুনব। ঠিক আছে, আর আমি এর সাথে অভিনয় করব। ঠিক আছে, তাহলে শুনি আমরা। Two hands go, clap, clap, clap. 2 feet go, tap, tap, tap. 2 eyes are open wide. 1 head goes side to side. Students, it's time for your homework. তোমাদের বাড়ির কাজ দেওয়া হবে এখন। তো বাড়ির কাজটা কি হবে? এটা হচ্ছে আমরা যেভাবে কবিতাটা আবৃত্তি করেছি এবং অভিনয় করেছি, এই কবিতাটা বাড়িতে সেভাবে আবৃত্তি করে অভিনয় করে বাবাকে দেখাবে, মাকে দেখাবে এবং বারবার চেষ্টা করবে। দেখবে যে
তোমার অভিনয় খুব সুন্দর হয়ে যাবে। ওকে, তাহলে এটাই হচ্ছে তোমাদের বাড়ির কাজ। ডিয়ার স্টুডেন্টস, ইটস টাইম টু সে গুড বাই। ওকে, সি ইউ নেক্সট ক্লাস। স্টে হোম, স্টে সেফ। বাই বাই। Hello students, how are you? I'm fine. Okay students, let's have a look on the board. I'm drawing something. I'm drawing an arrow. দেখেছো অ্যারোটা কোন দিকে নির্দেশ করছে? অ্যারোটা দেখাচ্ছে তোমাকে কোন দিকে যেতে হবে বলো। আবার দেখো এখানে আরেকটা আঁকছি। একটু ভাবার চেষ্টা করো, আমি আবার তোমাদেরকে প্রশ্নটি করব। এই অ্যারোগুলো তোমাকে কোন দিকে যেতে নির্দেশ করছে? আমি দুটো অ্যারো করেছি। এই অ্যারোটি দেখাচ্ছে তোমাকে রাইট দিতে হবে, রাইট। ওকে, লাইক দিস, রাইট। এন্ড দেন দিস অ্যারো, এটা দেখাচ্ছে তোমাকে লেফটে যেতে হবে। দ্যাট মিন্স লেফট। Okay students, do it with me. Right, left, right, left, right, left. Very good. খুবই ভালো হলো। এবার আমি একটি পাখির ছবি আঁকছি। Okay students, it's a bird. It's a bird. What's this? It's a bird. Okay students, where can you see the cloud? Yes, in the sky. আমরা মেঘ দেখতে পাই আকাশে। Okay, that is sky. Now we will do something. Please do it with me. At first you have to look left and then you have to look right. Okay, look left, look right. Okay, do it with me. Look left, look right. Okay, again look left, look right.
Now, say hello. Say hello. Say hello. Say hello. Very good. Now, look at the ground. Everyone, do it with me. Look at the ground. And now, look at the sky. Sky to upore, eভাবে তাকাও. Look at the sky. Look at the sky. Again, do it with me. Look at the ground. Look at the ground. Very good. Now, look at the sky. Look at the sky. Okay? Look at the sky. Look at the ground. Look at the sky. Look at the ground. Look at the sky. Very good. Now, look at the bird. Okay? Look at the bird. Again, do it with me. Look at the bird. Now, say goodbye. Say goodbye. Say goodbye. Very good. Look at the bird. Look at the bird. Say goodbye. Very good. Now, do it again with me. The whole rhyme. Okay? At first, look left. Okay? Look left. Look right. Then, say hello. Look at the ground. Look at the sky. Look at the bird. Say goodbye. Very good. আবার করো. Again. Look left. Look right. Say hello. Look at the ground. Look at the sky. Look at the bird. Say goodbye. Now students, everyone, open your book, page number 20. Okay, please look them. They look left and right. Look left, look right. Say hello. Look at the ground. Look at the sky. Look at the bird. Say goodbye. Okay, now I'm going to sing the rhyme. Okay, let's sing. Look left, 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 left. Look right, 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 right. Say hello, 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 hello. Look at the ground. Look at the sky. Look at the bird. Say goodbye. Say goodbye. Okay? Please try with me. Look left, 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 left. Look right, 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 right. Say hello, 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 hello. Look at the ground. Look at the sky. Look at the bird. Say goodbye. Say goodbye. Very good. Now do it with song. Okay? Look left, 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 left. Look right, 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 right. Say hello, 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 hello. Look at the ground. Look at the sky. Look at the bird. Say goodbye. Say goodbye. Very good. Okay, students? কি করলাম বলো তো? আমরা শিখলাম look left. Look left মানে এই যে look left. Then look right. Say hello. আমরা hello বলতে পারছি. Say hello. Look at the ground. তারপর look at the sky. এরপর look at the bird. Say goodbye. Very good. তোমরা আজকে জানলে আমরা কি করলাম এবং সেই সাথে আমরা এই সংটিকে রাইমসটিকে সং এর মাধ্যমে গাইলাম। ঠিক আছে, তোমাদের হোমওয়ার্ক হচ্ছে তোমরা এই কাজটি বারবার বাসায় করবে। ওকে।
Very good. ভালো থাকো সবাই। Goodbye. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। তারপর আমরা কি করছিলাম? গুণের নামতা শিখছিলাম। কয় পর্যন্ত গুণের নামতা শিখলাম? 3-এর গুণের নামতা শিখে ফেলেছি। এবার আমরা 4-এর গুণের নামতা শিখব। ঠিক একইভাবে আমরা কি করব? 4-এর গুণের নামতাটা শিখে ফেলি। নিশ্চয়ই তোমরা শিখতে চাচ্ছ। তাহলে চলো আমরা আজকে কি করব? 4-এর গুণের নামতা শিখব। তাহলে সবাই একটু দেখো আমার দিকে। আমার হাতে কি আছে? একটি প্লেট আছে। এই প্লেটে কয়টি বল আছে? ঠিক বলেছো, 4টি বল আছে। তাহলে একটি প্লেটে কয়টি বল? 4টি বল। এখন দেখো, এই প্লেটের সাথে যদি আমি আরো একটি প্লেট যোগ করি তাহলে কয়টি প্লেট হবে আর কয়টি বল হবে? এখন আমরা কি করলাম? আরো একটি প্লেট যোগ করে দিলাম। এখন বল হয়েছে কয়টি? প্রথমে ছিল 4টি, এখন আরো 4টি। তাহলে বল হলো কয়টি? 8টি। ঠিক বলেছ। এবার আমরা আরো একটি প্লেট যোগ করি, তাহলে দেখো কয়টি বল হয়। ঠিক আছে, তাহলে দেখো আমাদের 2টি প্লেটে কয়টি বল আছে? একটি প্লেটে 4টি, 2টি প্লেটে 8টি। এখন আমি আরো একটি প্লেট নিয়ে আসছি। দেখো সবাই, আরো একটি প্লেট নিয়ে আসলাম। তাহলে এখন বলের সংখ্যা কয়টি হলো? তাহলে 4টি, 2টি প্লেট দিলে 8টি, আর 3টি প্লেট নেওয়ায় বলের সংখ্যা হলো 12টি। তাহলে চলো আমরা আরো একটি প্লেট যোগ করে ফেলি এর সাথে। আরো একটি প্লেট এখানে আমি নিয়ে আসলাম। এখন আমাদের প্লেট হয়েছে 4টি। তাহলে দেখো, 4 একবারে 4, আর 4 2 বারে 8, 4 3 বারে 12, 4 4 বারে 16। তাহলে কি হচ্ছে? বল যতবার প্লেট যোগ করছি ততবারই 4টি করে বল বেড়ে যাচ্ছে। বিষয়টি কি তোমরা বুঝতে পেরেছো? তাহলে চলো এবার আমরা এই বিষয়টি ছবির মাধ্যমে দেখি। তবে আমি তোমাদের বল দিয়ে দেখিয়েছি, তোমাদের বইয়ে আছে আপেল দিয়ে। আমি তো আপেল নিয়ে আসিনি, তাহলে আমরা বল দিয়ে দেখলাম। এখন আমরা ছবির মাধ্যমে দেখব। ছবিতে আছে আপেল। তাহলে চলো আমরা ছবিটি দেখে 4-এর গুণের নামতা তৈরি করব। এখন দেখো, প্রথমে এখানে কয়টি প্লেট আছে? একটি প্লেট। এখানে আপেল আছে কয়টি? 4টি। তাহলে 4টি আপেলের একটি প্লেট, তার মানে হচ্ছে 4 একবারে 4। এবার আরো একটি প্লেট এখানে যোগ হয়েছে, তাহলে 4টি আপেলের 2টি প্লেট। তাহলে 4টি আপেলের 2টি প্লেট হলে 4 2 বারে কত হবে? 8। এরপরে এসে দেখো আরো একটি প্লেট যোগ হয়েছে, তার মানে 4টি আপেলের 3টি প্লেট। তাহলে দেখো 4 3 বারে কত হয়? 4 3 বারে হয় 12। তাহলে আমরা লিখে ফেলি 4 3 12। এবার দেখো আরো একটি প্লেট যোগ হয়েছে, তাহলে 4টি আপেলের 4টি প্লেট। তাহলে 4 4 বারে কত হবে? একটু চিন্তা করে বলো। 4 3 বারে 12 হয়েছিল, 4 4 বারে কত হবে? ঠিক বলেছো, 4 4 বারে হবে 16। তাহলে আমরা লিখে ফেলি। দেখো 4 4 বারে 16। ঠিক আছে, এরপরে দেখো আমরা এখানে একটু দেখি। দেখো যতবার কি হচ্ছে? একটি করে প্লেট বৃদ্ধি পাচ্ছে, ততবার কি হচ্ছে? 4 4 করে বাড়ছে। তাহলে তো আমরা বুঝতেই পারলাম, যতগুলো 4 হবে, যতবার 4 হবে ততবার 4 4 করে বাড়তে থাকবে। তাহলে চলো আমরা 4 5 বারে কত হয় একটু দেখি। দেখো 4 5 বার, 4 গুণ 5। তাহলে 4 5 বার হলে কত হবে? চিন্তা করো। আগে ছিল 4 4 বারে 16, তাহলে 4 5 বারে কত হবে? আরো 4 বেড়ে যাবে,
তাহলে 4 5 বারে হবে 20। তাহলে আমরা লিখি 4 5 বারে 20। এরপরে দেখো 4 6 বারে, তাহলে 4 6 বারে কত হবে? 20-এর সাথে আরো 4 বাড়বে, তাহলে কত হবে? 24। তাহলে 4 6 বারে কত হয়? 24। এরপরে দেখো কত আছে? 4 7 বার, তাহলে 4 7 বারে কত হবে? ঠিক বলেছো, 4 7 বারে হবে 28। লিখে ফেললাম 28। এরপরে দেখো 4 8 বার, তাহলে 4 8 বারে কত হবে? একটু চিন্তা করে বলো। হ্যাঁ ঠিক বলেছো, 4 8 এ 32, তার মানে 4 8 বারে হয় 32। লিখে ফেললাম 32। এবার হচ্ছে 4 9 বারে, 4 9 বারে কত হবে? তাহলে দেখো 32-এর সাথে আরো 4 যোগ হয়ে যাবে, মানে আরো 4 বাড়বে, তাহলে কত হয়? ঠিক বলেছো, 36। তাহলে আমরা লিখে ফেলি 36। এবার দেখো 4 10 বার, তাহলে 4 10 বারে কত হবে? 4 10 বারে হবে 40। 40, ঠিক আছে। তাহলে 4 10 বারে কত হয়েছে? 40। এবার আমরা আরেকটু অন্যভাবে পড়ি। 4 1 গুণে 4, 4 2 গুণে 8, 4 3 গুণে 12, 4 4 গুণে 16, 4 5 গুণে 20, 4 6 গুণে 24, 4 7 গুণে 28, 4 8 গুণে 32, 4 9 গুণে 36, 4 10 গুণে 40। ঠিক আছে, সবাই নিশ্চয়ই পড়তে পারছো এখন। তাহলে চলো আমরা আবার একটু ভিন্নভাবে দেখি কিভাবে করে আমরা গুণের নামতা তৈরি করব। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে সবাই একটু বোর্ডের দিকে দেখো। আমাদের এখানে একটি চার্ট আছে, এখান থেকে আমরা কি করব? 4-এর গুণের নামতা তৈরি করব। তাহলে চলো আমরা 4-এর গুণের নামতা তৈরি করি। সবাই একটু লক্ষ্য করে দেখবে। দেখো সবাই, এখানে 1 2 3 4, এই 4 পর্যন্ত নিব আমরা। কয়বার নিব? একবার। তাহলে দেখো 4 একবার, তাহলে 4 একবারে কত হবে? 4। এবার দেখো 4 নিব 2 বার, এই যে দেখো 4 নিয়ে নিলাম 2 বার, তাহলে 4 2 বারে কত হচ্ছে? এখানে ছিল 4, এখানে আরো হলো 4, তাহলে 4 2 বারে 8। এবার কয়বার নিব? 4 3 বার নিব। তাহলে আমরা আরেকটু সামনে আগাই। এই দেখো 4 3 বার নিয়ে নিলাম এবার, তাহলে 4 3 বারে কত হয়েছে? 4 3 বারে হলো 12। এবার 4 4 বারে, তাহলে 4 4 বার নেই। দেখো 4 4 বারে কত হয়? খেয়াল করে দেখো। হ্যাঁ ঠিক বলেছো, 4 4 বারে হয় 16। তাহলে এবার 4 কয়বার নিব? 5 বার। দেখো 4 5 বার নিয়ে নিচ্ছি, তাহলে আমরা নিয়ে নিলাম 4 5 বার। তাহলে 4 5 বারে কত হবে? 4 4 বারে যদি 16 হয়, তাহলে 4 5 বারে কত হয়? ঠিক বলেছো, 4 5 বারে কত হয়? 20 হয়। তাহলে 4 5 বারে হলো 20। এবার 4 কয়বার নিব? 6 বার। দেখো 4 নিয়ে নিলাম 6 বার, তাহলে 4 6 বারে কত হবে? 4 6 বারে হবে 24। এবার 4 নিব 7 বার, তাহলে দেখো 4 নিয়ে নিলাম 7 বার, তাহলে 4 7 বারে কত হবে? 4 7 বারে হয় 28। এবার 4 নিব 8 বার, তাহলে দেখো নিয়ে নেই 4 8 বার। 4 8 বারে কত হলো? 4 8 বারে হয় 32। এবার নিব 4 9 বার, তাহলে দেখো 4 নিয়ে নিলাম 9 বার, তাহলে 4 9 বারে কত হবে? 4 9 বারে হবে 36। তাহলে এবার আমরা কি করব? 4 10 বার নিয়ে নেই, তাহলে দেখো 4 নিয়ে নিলাম 10 বার,
তাহলে 4 10 বারে কত হবে? 4 10 বারে হবে 40। ঠিক আছে, তাহলে চলো আমরা আবার কি করি, সবাই মিলে 4-এর গুণের নামতাটি আরেকবার পড়ি। 4 1 গুণে 4, 4 2 গুণে 8, 4 3 গুণে 12, 4 4 গুণে 16, 4 5 গুণে 20, 4 6 গুণে 24, 4 7 গুণে 28, 4 8 গুণে 32, 4 9 গুণে 36, 4 10 গুণে 40। তাহলে কি সবাই পড়তে পারছো? তাহলে নিশ্চয়ই আমরা 4-এর গুণের নামতাটি এখন সবাই ভালোভাবে পড়তে পারবো। তাহলে চলো এবার আমরা একটি সমস্যার সমাধান করি। চলো সবাই আমরা আগে একটু সমস্যাটি দেখি, তারপরে কিভাবে সমাধান করব তা একটু চিন্তা করি। সবাই একটু বোর্ডের দিকে দেখো। এখানে আছে একটি গাড়ির 4টি চাকা রয়েছে। 5টি গাড়ির জন্য কতটি চাকার প্রয়োজন? তাহলে কি বলেছে, একটি গাড়ির কয়টি চাকা রয়েছে? 4টি চাকা। তাহলে চলো আমরা একটু দেখে নেই আসলে একটি গাড়ির কয়টি চাকা থাকে। কি সবাই দেখবে? চলো আমরা দেখি। দেখো সবাই, আমার হাতে কি আছে? একটি গাড়ি আছে, সবাই দেখতে পাচ্ছ? আচ্ছা, এই গাড়ির কয়টি চাকা আছে আমরা একটু গুনে দেখি। দেখো গাড়ির চাকা কি সবাই দেখতে পাচ্ছ? দেখো 1 2 3 4। তাহলে একটি গাড়ির কয়টি চাকা থাকে? 4টি চাকা। আমাদেরকে বলেছে 5টি গাড়ির জন্য কয়টি চাকার প্রয়োজন। তাহলে দেখি আমরা 5টি গাড়ির জন্য কয়টি চাকার প্রয়োজন। আমরা একটু 5টি গাড়ি দেখে দিব। ঠিক আছে, তাহলে আমরা কি দেখেছিলাম? একটি গাড়ির 4টি চাকা। এখন আমাদের কি বের করতে হবে? 5টি গাড়ির জন্য কয়টি চাকা প্রয়োজন। তাহলে যদি একটি গাড়ির 4টি চাকা হয়, তাহলে দেখো একটি গাড়ির কয়টি চাকা? 4টি। দুইটি গাড়ির কয়টি চাকা হবে? 4 আর 2, 2 বার 4, তার মানে হচ্ছে 4 কয়বার? 2 বার, তাহলে হবে 8টি। আবার যদি 3টি গাড়ি হয় তাহলে 4 হবে 3 বার, তাহলে হবে 12টি। 4 4 বার হলে কত হবে? 16টি। আর 4 5 বার হলে কত হবে? 20টি। তাহলে আমরা নিশ্চয়ই এখন বের করতে পারবো যে একটি গাড়ির 4টি চাকা হলে 5টি গাড়ির জন্য কয়টি চাকার প্রয়োজন। চলো আমরা বোর্ডে করে ফেলি। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম? একটি গাড়ির কয়টি চাকা? 4টি। আর 5টি গাড়ির জন্য চাকা প্রয়োজন কয়টি? আমরা তো জেনে ফেলেছি, এখন আমরা বোর্ডে করে ফেলবো। তাহলে একটি গাড়ির কয়টি চাকা? 4টি। আর 5টি গাড়ির জন্য কয়টি চাকা প্রয়োজন আমরা গুণ করে বের করব। তাহলে 4 গুণ 5। তাহলে 4কে 5 দিয়ে গুণ করব। তাহলে 4 গুণ 5 কত হবে? ঠিক বলেছো, তাহলে কত হবে? 20। তাহলে আমরা লিখে ফেলি 20। তার মানে হচ্ছে 5টি গাড়ির জন্য আমাদের 20টি চাকার প্রয়োজন। কি সবাই বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব? বাড়ির কাজ নিব। তাহলে চলো আমরা একটু বাড়ির কাজটি দেখে নেই। আমাদের আজকের বাড়ির কাজ কি হবে? গরুর পা কয়টি? তোমরা তো সবাই গরু দেখেছো, তাহলে গরুর পা কয়টি নিশ্চয়ই বলতে পারবে। ঠিক বলেছো, গরুর পা হচ্ছে 4টি। কিন্তু এখন আমাদেরকে কি করতে হবে? দেখো 7টি গরুর মোট পা কতটি? তাহলে 7টি গরুর মোট কতটি পা আছে এটা তোমরা বের করে ফেলবে। তাহলে এটাই হচ্ছে তোমাদের বাড়ির কাজ। তোমাদের বইয়ের 49 পৃষ্ঠায় সবাই এই সমস্যাটি দেখবে এবং সুন্দর করে খাতায় সমাধান করে ফেলবে। প্রয়োজনে অভিভাবকের সাহায্য নেবে। তাহলে আমি আজকে এখানেই পাঠ শেষ করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা তৃতীয় শ্রেণীর গণিত বিষয় থেকে 9 এর গুণে নামতা বিষয়ে আলোচনা করব।
তাহলে চলো আমরা একটু দেখে আসি কিভাবে আমরা করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা দ্বিতীয় শ্রেণীতে কিন্তু 10-এর ঘর পর্যন্ত গুণের নামতা আমরা করেছি। আজকে আমরা একটু দেখব আমাদের মনে আছে কিনা 9-এর গুণের নামতার ঘরটি। তাহলে দেখো, আমি তোমাদের জন্য একটা 9-এর বান্ডিল নিয়ে এসেছি। একটু দেখি তো এখানে আমাদের 9টা কাঠি আছে কিনা। দেখো, আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাকে। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আমাদের এখানে কয়টি কাঠি আছে? 9টি। তাহলে এই 9টি কাঠিকে আমি একটা বান্ডিলে বেঁধে নিচ্ছি। দেখো, তাহলে এখানে আমাদের বান্ডিল হলো কয়টি? একটি। বান্ডিলে আমাদের কয়টি কাঠি আছে? 9টি কাঠি। তাহলে এখানে 9 গুণ 1 9। এখানে কয়টি আছে? 9টি। তাহলে আমি যদি এরকম 9টির আরেকটি বান্ডিল আনি, এখানেও কিন্তু 9টি আছে বন্ধুরা। আমি কিন্তু তোমাদের জন্য আগেই এটা 9টি গুণে বেঁধে রেখেছি। তাহলে 9-এর সাথে দেখি আর 9 যোগ করলে কত হয়? 9 10 11 12 13 14 15 16 17 18। তাহলে 2 9 কত হচ্ছে? 18, তাই না? তাহলে দেখো, আমরা যদি আরেকটি এরকম 9-এর বান্ডিল আনি তাহলে কি হবে? দেখো, আমার আগে কত আছে? 18। এখন আমি কিন্তু আবার একটা 9 নিয়েছি। তাহলে 18-এর সাথে আমি যদি আবার 9 যোগ করি কি হবে? দেখি একটু গুণে। 18 19 20 21 22 23 24 25 26 27। 1 9 হলো 9, 2 9 হলো কত? 18, আর 3 9 কত হলো? 27। তাহলে আমাদের 3 9 কত? 27। তাহলে আমরা আর একটা বান্ডিল যদি নিয়ে আসি, দেখো বন্ধুরা, তাহলে আমার আগের কয়টি আছে? 3টি বান্ডিল আছে, তাই না? দেখতে পাচ্ছ তোমরা? আগে আছে কয়টি? 3টি। এখন নিয়েছি কয়টি? 1টি। তাহলে কতগুলো হলো? 4টি বান্ডিল। সবগুলো কিন্তু 9-এর বান্ডিল। তাহলে 1 9 9, 2 9 18, 3 9 27, 4 9 36, তাই না বন্ধুরা? এবার আমরা চলো একটু বোর্ডে দেখি। শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছ বোর্ডে? আমি একটু তোমাদের দেখিয়ে দেই। দেখো, 9 গুণ 1 9 হয়েছিল, তাই না? আমরা কাঠিতে দেখেছি। যখন আমরা বান্ডিলের সংখ্যা 1টি বাড়িয়েছি, বান্ডিল যখন হয়েছিল 2, তখন 9 গুণ 2 কত হয়েছিল? 18। তাহলে দেখো, একটু লক্ষ্য করো যে এই 9 থেকে এই পরেরটায় আসতে আমাদের কত বাড়লো? ঠিক 9 বেড়েছে, দেখেছো? আবার দেখো, যখন বান্ডিল আমি 3টে করেছি, 2টি থেকে আরেকটি বেশি বান্ডিল নিয়ে যখন 3টি করেছি, তখন আমার 9 গুণ 3 কত হয়েছিল? 27। দেখো তো, 18 থেকে 27 কত বেড়েছে? 9। আবার দেখো, যখন আমি বান্ডিল আরো একটি বাড়িয়েছি, 4টি বান্ডিল নিয়েছি, তাহলে 9 গুণ 4 কত হয়েছিল? 36। তাহলে একটু লক্ষ্য করো, প্রত্যেকটি ঘরে কত করে বেড়েছে? ঠিক 9 করে বেড়েছে। আমি যখন বান্ডিলের সংখ্যা 1টি করে বাড়িয়েছি, তখন দেখো এখানে গুণফলেও কিন্তু ঠিক 9 9 করে বেড়েছে, তাই না? এবার আমরা আমাদের পাঠ্য বইয়ের 44 পৃষ্ঠাটা সবাই খুলবো। তাহলে গণিত বইয়ের 44 পৃষ্ঠাটা খুলে ফেলো বন্ধুরা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এতক্ষণে বই খুলে ফেলেছো, তাই না? দেখো, আমাদের গণিত বইয়ের 44 পৃষ্ঠায় আমাদের কিন্তু 9-এর গুণের নামতাটা কিন্তু দেয়া আছে। চলো আমরা একবার একটু পড়ি। 9 গুণ 1 9, 9 গুণ 2 18, 9 গুণ 3 27, 9 গুণ 4 36, 9 গুণ 5 45, 9 গুণ 6 54, 9 গুণ 7 63, 9 গুণ 8 72, 9 গুণ 9 81, 9 গুণ 10 90। কি আরেকবার পড়বে আমার সাথে? চলো তাহলে আরেকবার পড়ি। 9 গুণ 1 9, 9 গুণ 2 18, 9 গুণ 3 27, 9 গুণ 4 36, 9 গুণ 5 45, 9 গুণ 6 54, 9 গুণ 7
63, 9 গুণ 8 72, 9 গুণ 9 81, 9 গুণ 10 90। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখো ওই যে আগের দ্বিতীয় শ্রেণীতে যেমন করেছিলাম ডট কাগজ বা ফোটা কাগজ দিয়ে, চলো তো আমরা আরেকবার একটু করে দেখি। আমরা প্রথম থেকে দেখি 9 গুণে আসি। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে দেখো বন্ধুরা, প্রত্যেকটা কলামে কিন্তু 10টা ফোঁটা আছে। আমি একটা বাদ দিয়ে নিয়েছি, তার মানে এখানে আছে কয়টি? 9টি। আর কয় লাইন নিয়েছি? একটি লাইন নিয়েছি। তাহলে 9 গুণ 1, তাহলে কত হবে? 9 গুণ 1 9। তাহলে আমরা এবার 2টি কলাম নিচ্ছি। দেখো আগে নিয়েছিলাম একটি কলাম থেকে, এবার নিচ্ছি 2টি কলাম থেকে। তাহলে 2টো 9, তাই না? 9 আমরা কলাম নিয়েছি কয়টি? 2টি। তাহলে আমি এখানে একটু 2 লিখলাম। তাহলে 9 গুণ 2, 9 গুণ 2 কত হবে? 18। এবার আমি 1 2 3 তিনটি কলাম নিচ্ছি। দেখো মনে মনে তোমরা যোগ করতে থাকো যে 18-র সাথে 9 যোগ করলে কত হয়। নিশ্চয়ই এতক্ষণ তোমরা যোগ করে ফেলেছো। তাহলে 9 গুণ 3 কত? 9 গুণ 3 27। এবার 1 2 3 4 চারটি কলাম নিচ্ছি। দেখো বন্ধুরা, তাহলে কি হলো? 9 গুণ 4, তাহলে কত হবে? 9 গুণ 4 36। আবার একটি কলাম বাড়িয়ে নেই। 36-এর সাথে তোমরা মনে মনে কিন্তু আরো 9 যোগ করতে থাকো। দেখো তো কত হয়। আমরা এটা কয়টি কলাম নিয়েছি এবার? 5টি। 1 2 3 4 5। আগে ছিল 36। 36-এর সাথে যদি আমি আরো একবার বাড়িয়ে নেই তাহলে কত হবে? 45। 6টি কলাম নিচ্ছি। তোমরা কিন্তু মনে মনে যোগ করতে থাকো। আমরা তো আগেই দেখেছি যে কত করে বাড়ে? 9 করে বাড়ে, তাই না বন্ধুরা? তাহলে 9 গুণ 6 কত হবে? ঠিক ধরেছো, 54। তাহলে 9 গুণ 6 54। আবার এক কলাম বাড়িয়ে নেই, 7 কলাম নেই। এবার তোমরা কিন্তু যোগ করতে থাকবে মনে মনে। তাহলে 9 কয়বার নিয়েছি? 7 বার। তাহলে কত হবে? 7 বার 9 নিলে 9 গুণ 7 63। 8টি কলাম নিলে কত হয় দেখি। 63-র সাথে আরো যদি 9 যোগ করে দেওয়া যায় তাহলে কত হবে? গুনেছো তোমরা? হ্যাঁ, 72। এবার আরো একটি কলাম বাড়িয়ে নেই, 9টি নিচ্ছি। 9টি কলাম 9টি সারি। দেখি কত হয়। 9 গুণ 9, তাহলে কত হয়? নিশ্চয়ই তোমরা এতক্ষণ গুণ করেছো। 9 9 81, তাই না? আমরা কিন্তু এগুলো দ্বিতীয় শ্রেণীতে শিখেছিলাম। আমরা কিন্তু দেখছি যে আমাদের সব মনে আছে কিনা। এবার 10টি কলামই আমরা নিয়ে নিচ্ছি। তাহলে 9 গুণ 10, তাহলে 9 10-এ কত? 9 10-এ 90। কি শিক্ষার্থী বন্ধুরা, ভালো লাগছে না? তাহলে তোমরাও কিন্তু চাইলে বাড়িতে এরকম ডট কাগজ করে কিন্তু তোমরাও এরকম করে গুণের নামতাটা করতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, 9-এর গুণের নামতা দিয়ে চলো আমরা একটা গাণিতিক সমস্যা সমাধান করে ফেলি। দেখো আমি লিখছি
একটি থালায় নয়টি লিচু আছে। পাঁচটি থালায় একত্রে কতটি লিচু আছে? একটি থালায় কয়টি লিচু আছে? 9টি। তাহলে এইরূপ যদি 5টি থালা থাকে তাহলে আমাদের একত্রে কতটি লিচু হবে? তাহলে আমরা এটা কি করব? 9 গুণের নামতা দিয়ে কিন্তু এই গাণিতিক সমস্যাটা সমাধান করতে পারবো। তাহলে প্রথমে আমি লিখে নেই, একটি থালায় আমার কয়টি লিচু আছে? 9টি লিচু আছে, তাই না? তাহলে 9 আমার কতবার নিতে হবে? থালা কয়টি? 5টি। তাহলে আমার 9 নিতে হবে কতবার? 5 বার, তাই না বন্ধুরা? তাহলে দেখো আমি কিভাবে লিখতে পারি? 9 গুণ 5। তাহলে 9 গুণ 5 কত হয়? 9 গুণ 5 45। তাহলে আমরা লিখে ফেলি 45টি। তাহলে আমরা উত্তর কি লিখব? যে আমাদের লিচু আছে 45টি। তাহলে আমরা যদি গুণের নামতাটা মুখস্থ করে ফেলি তাহলে আমরা এরকম গাণিতিক সমস্যা কিন্তু খুব দ্রুত সমাধান করতে পারবো। তাহলে আজকে আমরা কি দেখলাম? যে আমরা 9 গুণের নামতাটা মনে আছে কিনা আমরা কিন্তু আবার পরীক্ষা করে দেখলাম, আমাদের মনে আছে। তাহলে চলো আমরা একটু বাড়ির কাজ নিয়ে নেই। বাড়ির কাজ কি থাকবে? দেখো 9 ঘরের নামতা মুখস্থ করে লিখবে। 9 গুণের নামতা কিন্তু তোমরা দ্বিতীয় শ্রেণীতেই মুখস্থ করেছো। আমরা আবার একটু রিভিশন করে আবার একটু মুখস্থ করে আমরা কিন্তু এটা খাতায় লিখবো না দেখে। এবং একটি গাণিতিক সমস্যা আমি তোমাদের দিয়েছি, দেখো এটা তোমরা খাতায় লিখে নাও। এটা কিন্তু বইয়ে নেই, তোমরা কিন্তু খাতায় এটা লিখে নেবে। মিনা একদিনে একটি বইয়ের 9 পৃষ্ঠা পড়ে। তাহলে একদিনে কত পৃষ্ঠা পড়ছে? 9 পৃষ্ঠা। সে 6 দিনে কত পৃষ্ঠা পড়ে? তাহলে মিনা একদিনে পড়ছে কয় পৃষ্ঠা? 9 পৃষ্ঠা। তাহলে প্রতিদিন যদি সে 9 পৃষ্ঠা করে পড়ে তাহলে 6 দিনে সে মোট কত পৃষ্ঠা করবে? এটা কিন্তু আমরা 9 গুণের নামতা দিয়ে বের করতে পারবো, তাই না বন্ধুরা? তাহলে এই বাড়ির কাজটা কিন্তু তোমরা সুন্দর করে খাতায় করে রাখবে এবং স্কুল খুললে অবশ্যই তোমার শিক্ষককে কিন্তু দেখাতে ভুলবে না। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা কিন্তু আপনাদের শিশুদের পাশে অবশ্যই প্রতিদিন বসবেন, লেখাপড়ার খোঁজ খবর নেবেন, তারা ঠিকমতো বাড়ির কাজগুলো করছে কিনা অবশ্যই এটা কিন্তু লক্ষ্য রাখবেন এবং প্রয়োজনে তাদের সহযোগিতা করবেন। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ। প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা প্রাথমিক বিজ্ঞান অধ্যায় 6 পদার্থ পাঠ্যাংশ বায়ু কি, বায়ুর বৈশিষ্ট্যগুলো কি, এই নিয়ে আমরা আলোচনা করব। বায়ু কি, বায়ুর বৈশিষ্ট্যগুলো কি। আচ্ছা বন্ধুরা, তোমরা তো তৃতীয় শ্রেণীতে জেনেছো যে বায়ু কি। তোমরা কি বলতে পারো বায়ু কি? হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো। তো চলো আমরা কিছু প্রশ্ন উত্তর খুঁজে বের করে দেখি পারি কিনা। তোমরা কি বলতে পারো গাছের পাতা কেন নড়ে?
ফ্যান চালানো হলে আমরা শীতলতা কেন অনুভব করি? ভেজা কাপড় যখন বাইরে শুকাতে দেয় তখন কি ঘটে, কেন ঘটে? হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো। তাহলে আপনাদের উত্তরটা দেখিনি। গাছের পাতা নড়ে কেন? বায়ুর জন্য। ফ্যান চালানো হলে আমরা শীতলতা অনুভব করি কেন? বায়ুর কারণে। ভেজা কাপড় বাইরে শুকাতে দিলে কি ঘটে? কাপড় নড়ে। কেন ঘটে? বায়ুর কারণে। তো চলো দেখি আমরা বায়ু কি। বায়ু কি? আমরা বায়ু দেখতে পাই না, কিন্তু বায়ু আমাদের চারপাশে আছে। বায়ু যখন প্রবাহিত হয় তখন আমরা তা অনুভব করতে পারি। বুঝছো তো বন্ধুরা? তো বন্ধুরা, এতক্ষণ আমরা তো বায়ু সম্পর্কে জানলাম। তোমরা তো বুঝতে পেরেছো বায়ু কি। এখন তোমরা কি বলতে পারো বায়ুর বৈশিষ্ট্যগুলো কি? বৈশিষ্ট্য হচ্ছে এমন একটা জিনিস, দেখো এই বইটা দেখো আয়তকার, কতগুলো পৃষ্ঠা আছে এবং তাতে লেখা আছে। আমরা এটাকে বই বলি, অন্য কোনো নামে ডাকি না। কেন? যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো দেখে আমরা বুঝতে পারি এটা বই। ঠিক সেরকম বায়ুর কিছু বৈশিষ্ট্য আছে তার নিজস্ব। চলো দেখি আমরা একটা পরীক্ষার মাধ্যমে বায়ুর বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করি। চলো আমরা পরীক্ষায় যাই। আসো তাহলে আমরা পরীক্ষাটি করি। এই পরীক্ষার মাধ্যমে আমরা বায়ুর একটি বৈশিষ্ট্য প্রমাণ করতে পারবো। এই পরীক্ষা করতে আমাদের লাগবে একটি পানি ভর্তি গামলা এবং দুটি কাচের গ্লাস। তো চলো আমরা পরীক্ষাটি শুরু করি। যেন গ্লাসটি পরিপূর্ণভাবে পানি দ্বারা পূর্ণ হয়ে যায়। দেখো কি ঘটেছে, পুরো গ্লাসটি পানি দ্বারা পূর্ণ হয়ে গেছে। এবার আমি দ্বিতীয় গ্লাসটি পানিতে এমন ভাবে ডুবাবো যেন গ্লাসটির ভিতরে কোনো পানি প্রবেশ করতে না পারে। পানিতে ডুবাবো কিন্তু পানি প্রবেশ করবে না, এটা খুব মজার, তাই না? তাহলে দেখো এই কাজটা আমি কিভাবে করি। আমি আগে গ্লাসটা যেভাবে ডুবিয়েছিলাম সেভাবে না, একটু দেখো খারাপভাবে ডুবাচ্ছি। দেখো কি ঘটছে, কি ঘটেছে, কোনো পানি প্রবেশ করেনি। তাহলে প্রথম গ্লাসে আছে কি? পানি। আর দ্বিতীয় গ্লাসে কি আছে? বায়ু। এবার দেখো আমি যে কাজটা করবো সেটা আরো মজার, খুব ভালো করে লক্ষ্য করো। দেখো আমি দ্বিতীয় গ্লাসটা প্রথম গ্লাসটা নিচে কাত করছি। দেখো ভালো করে পর্যবেক্ষণ করো কি ঘটছে। দেখো দ্বিতীয় গ্লাস থেকে বায়ু বের হয়ে যাচ্ছে আর সেই জায়গা পানি দখল করছে, আর প্রথম গ্লাসটি থেকে পানি বের হয়ে যাচ্ছে, সেই জায়গায় বায়ু জায়গা দখল করে নিচ্ছে। দেখো, চলো আমরা এই পরীক্ষা দ্বারা কি পেলাম একটু দেখি। এই পরীক্ষা থেকে আমরা দেখলাম প্রথম গ্লাসটি প্রথমে পানি দ্বারা পূর্ণ ছিল, দ্বিতীয় গ্লাসটি বায়ু দ্বারা পূর্ণ ছিল। আমরা যখন দ্বিতীয় গ্লাসটা প্রথম গ্লাসটা নিচে সামান্য কাত করে রাখলাম, তখন দেখলাম যে দ্বিতীয় গ্লাস থেকে বায়ু বের হয়ে যাচ্ছে, সেখানে পানি জায়গা দখল করছে, আর দ্বিতীয় গ্লাস থেকে বায়ু বের হয়ে যে প্রথম গ্লাসটিতে জায়গা দখল করতেছিল এবং সেখান থেকে পানি বের হয়ে যাচ্ছিল। এখন আমরা এই পরীক্ষা থেকে এটা বলতে পারি যে বায়ু জায়গা দখল করে, সুতরাং বায়ুর আয়তন আছে। আমরা তাহলে এই সিদ্ধান্তে আসতে পারি এই পরীক্ষার মাধ্যমে বায়ুর একটি বৈশিষ্ট্য হলো বায়ুর আয়তন আছে। সিদ্ধান্ত গ্রহণ, বায়ু জায়গা দখল করে, সুতরাং বায়ুর আয়তন আছে। তাহলে আমরা বলতে পারি বায়ুর একটি বৈশিষ্ট্য হলো বায়ুর আয়তন আছে। তো বন্ধুরা, আমরা পরীক্ষাটি দেখলাম। তো চলো আমরা আমাদের পাঠ্য বইয়ের সাথে একটু মিলিয়ে দেখি। তোমরা তোমাদের বিজ্ঞান বইয়ের 40 পৃষ্ঠাটা খুলো। খুলেছো সবাই? এখন তোমরা পৃষ্ঠাটা একটু পড়ো। বায়ু কি? আমরা বায়ু দেখতে পাই না, কিন্তু বায়ু আমাদের চারপাশে আছে। বায়ু যখন প্রবাহিত হয় তখন আমরা তা অনুভব করতে পারি। গাছের ডালপালা ও পাতা নড়াচড়া দেখে আমরা বুঝতে পারি যে বায়ু প্রবাহিত হচ্ছে। বুঝতে পেরেছো তো? দেখো আরেকটা আছে, বায়ুর বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে কাজ, আমরা কিছুক্ষণ আগে পরীক্ষাটা করেছি। কি করতে হবে দেখো, দুটি পরিষ্কার কাচের গ্লাস
এই যে কাচের গ্লাস, একটি কাচের বা প্লাস্টিকের পানি পূর্ণ পাত্র নেই, পাত্র, একটি গ্লাস পানিপূর্ণ পাত্রে এমন ভাবে ডুবাই যাতে গ্লাসের ভেতর পানি প্রবেশ করতে পারে। এই যে এখানে দেখাচ্ছে, গ্লাসটি পানির ভেতর উল্টো করে ডুবিয়ে রাখি, এই উল্টো করে ডুবিয়ে রাখা আছে। দ্বিতীয় গ্লাসটিকে উল্টো করে চাপ দিয়ে পানির ভেতর প্রবেশ করাই। দ্বিতীয় গ্লাসটিকে ঠিক প্রথম গ্লাসটির নিচে নিয়ে সামান্য কাত করি যাতে দ্বিতীয় গ্লাসের বাতাস প্রথম গ্লাসে যেতে পারে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, গ্লাস দুটির মধ্যে কি কোনো পরিবর্তন হচ্ছে তা লক্ষ্য করি এবং ফলাফল খাতায় লিখি। তাহলে আমরা যে পরীক্ষাটা করলাম আর পাঠ্যপুস্তকের সাথে মিল আছে তো? সবাই বুঝতে পেরেছো? তাহলে তোমাদের আমি দুটো প্রশ্ন করি। আচ্ছা বলো তো, বায়ু কি? আমরা যখন প্রথম গ্লাসটা পানিতে ডুবালাম তখন কি ঘটলো? আমরা যখন বাতাস ভর্তি গ্লাসটা, পানি ভর্তি গ্লাসটার নিচে সামান্য কাত করে রেখেছিলাম তখন কি ঘটলো? হ্যাঁ, তোমরা ঠিক বলতে পেরেছো। বায়ু কি? বায়ু আমরা আসলে দেখতে পাই না, বায়ু আমাদের চারপাশেই আছে। বায়ু যখন প্রবাহিত হয় তখন আমরা তা অনুভব করতে পারি। আর যখন আমরা প্রথম গ্লাসটা পানিতে ডুবিয়েছিলাম তখন কি ঘটেছিল? প্রথম গ্লাসটা পানি দ্বারা পরিপূর্ণভাবে পূর্ণ হয়ে গিয়েছিল। আর আমরা যখন দ্বিতীয় গ্লাসটি যখন প্রথম গ্লাসটির নিচে রেখেছিলাম তখন কি হয়েছিল? দ্বিতীয় গ্লাস থেকে বাতাস প্রথম গ্লাসে প্রবেশ করতে শুরু করলো এবং প্রথম গ্লাস থেকে পানি আস্তে আস্তে বের হয়ে যাচ্ছিল এবং দ্বিতীয় গ্লাস থেকে বায়ু যখন বের হয়ে যাচ্ছিল পানি সেই জায়গা দখল করেছিল। বুঝতে পেরেছো তো বন্ধুরা? শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বাড়ির কাজটা লিখে নাও। বাড়ির কাজ হচ্ছে বায়ু কি? বায়ুর যে আয়তন আছে তা একটি পরীক্ষার সাহায্যে প্রমাণ করো। এই বাড়ির কাজটা করে তোমরা তোমাদের স্কুল যেদিন খুলবে সেদিন তোমাদের বিজ্ঞান শিক্ষককে দেখাবা এবং আমরা পরবর্তী ক্লাসে বায়ুর আরো বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো, বাসায় থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ। Hello students, how are you? I hope you are fine. Last class you know about Raju. Yes. What does Raju do? Yes, Raju was a firefighter. Very good. Do you know the incident? What Raju remember always? Yes, you know the incident. The incident is when Raju was in class 5, that time there was a fire in the school building. Okay, let's read the whole text again. Please everyone open your book, page number 34. Now, please repeat after me the whole text. A long time ago, when Raju was in class 5, there was a fire in his school. Everyone was very afraid, but no one panicked. The teachers helped the students to leave this building quickly and safely. Soon the firefighters came and put out the fire. Raju watched the firefighters from the schoolyard. He thought about the fire and the firefighters for a long time. After college, Raju joined a volunteer fire department. As a volunteer, he didn't get any money for his work, but Raju didn't mind. Now, Raju is a full-time firefighter. It is his job, so he earns money for it.
Most of the time, his work is putting out fire. But he also teaches new firefighters about safety. He likes teaching very much. In his free time, Raju visits schools. He talks to students about fire safety. He tells them what to do if there is a fire. They shouldn't panic. They should listen to their teachers and leave the building quickly. Very good. Please look at this. What do firefighters have to do as part of their work? Okay? Yes, I hope you understand the question. The answer is they put out the fire. Very good. Then, the next question. When did Raju join as a volunteer in the fire department? I repeat, when did Raju join as a volunteer in the fire department? Yes, I know you know the answer. Yes, the answer is after college. Yes, when he passed HSC, he joined as a volunteer. Very good. Now, please open your book, page number 35. Okay, students, it's about true or false. You have to identify. Okay, at first, I'm reading sentence number 1. There was a fire at Raju's school when he was in class 5. Listen carefully. There was a fire at Raju's school when he was in class 5. What was in our text? In our text, the sentence was, a long time ago, when Raju was in class 5, there was a fire in his school. Do you think the two sentences are similar? Yes, you are right. It's similar. So, it's true. তাই না? আমরা যে দুটো সেন্টেন্স পড়েছি কি কি পড়েছিলাম? There was a fire at Raju's school when he was in class 5 এবং তোমাদের মেইন টেক্সটে ছিল a long time ago when Raju was in class 5 there was a fire in his school. তাহলে এই দুটো সেন্টেন্স একই রকম similar. So the sentence is true. Good. Number 2. The teachers left the students in the building during the fire. Listen carefully. The teachers left the students in the building during the fire. Now I'm going to write the sentence. At first, I'm going to find the similar sentence. Okay, what is the similar sentence? Yes, I have found it. The teachers helped the students to leave the building quickly and safely. Mind the differences. The teachers left. Please, here the word left. The teachers left the students in the building during the fire. And in your text, the teachers helped the students to leave building quickly and safely. So, it's not the similar thing. There was the word left and there was the word helped. The teachers helped the students and the sentence is the teachers left the students. So, the sentence is false. Okay, students? The sentence is false. Good. I know you have got the answer. And number 3. Raju didn't see the firefighters put out the fire at his school. Okay? I'm going to write the third sentence. Raju didn't see the firefighters
firefighters put out the fire, at his school. Okay. Now I'm going to find the similar sentence. Okay, what will be the similar sentence? Yes, I got it. The sentence is Raju watched the firefighters from the schoolyard. Please listen carefully. Raju watched the firefighters from the schoolyard. And here the sentence is Raju didn't see. Please look at this. That is Raju didn't see the firefighters. And there the sentence in the text is Raju watched the firefighters from the schoolyard. So the sentence is incorrect. Then you have to write false. Yes, the answer is false. Now number 4. Raju always earns money for being a firefighter. Please, for this, remember the 2 things. At first, after college, after HSC, Raju joined as a volunteer. Okay? At first, he joined as a volunteer. So that time, he doesn't get any money, or he doesn't earn any money for his job. And after that, when he permanently got the job, then he earns money. So the word always, you have to remember the word always is putting here. That is the word always. Okay? So at first he doesn't get any money because that time he was a volunteer, and now he is a full-time firefighter, so he earns money. The word always. For this reason, the sentence is false. তোমরা কি বুঝতে পেরেছো? রাজু প্রথমে যখন ভলান্টিয়ার ছিল তখন সে কোনো টাকা আর্ন করতো না, সে কোনো অর্থ উপার্জন করতো না তার সার্ভিসের জন্য। কিন্তু যখন সে পার্মানেন্টলি অ্যাজ এ ফুল টাইম ফায়ার ফাইটার সে তার জবে জয়েন করলো, তখন সে মানি আর্ন করে। কিন্তু এখানে শব্দটা লেখা হচ্ছে অলওয়েজ, মানে সে যখন থেকে এই ফায়ার ফাইটার হয়েছে তখন থেকেই সে আর্ন করছে, বিষয়টা কিন্তু তা নয়। ফর দিস রিজন দ্য সেন্টেন্স ইজ false. And then the number 5 is very easy. The sentence is Raju also likes teaching. Okay, you can find it easily because there is a sentence he likes teaching very much. Okay, he likes teaching very much. In your text the sentence is like this: he likes teaching very much, and here Raju also likes teaching. The similar thing, so the sentence is true. Okay. Now, number 6. Talking to students is a part of Raju's job. The last one. Talking to students is a part of Raju's job. Now, please go to the text. Okay. In his free time, Raju visits school. Listen carefully. What is here? That is, in his free time, Raju visits school. That means it's not as a part of his job. When he has a free time or leisure time, that time he do that. Okay? So, in his free time, Raju visits schools. He talks to students about fire safety. He tells them what to do if there is a fire. Okay? So, the sentence talking to students is part of Raju's job is totally incorrect. So the sentence is false, because in his free time
Raju visits schools. That means when he was not on his duty. Okay? Very good. তার মানে হচ্ছে যখন সে স্টুডেন্টদের সাথে কথা বলতে যায়, স্কুলগুলোতে যায়, সেই টাইমটা তার লেজার টাইম। ওকে? এই সময়টাতে সে কিছুই করে না। কিছুই করে না মানে তার অফিশিয়াল জবটা থাকে না, সো ফ্রি টাইমে সে বাচ্চাদের সঙ্গে কথা বলতে যায়, স্কুল স্টুডেন্টদের সাথে কথা বলতে যায়। তার মানে talking to students is part of Raju's job is incorrect and the sentence is false. Okay? Very good. I hope you can understand. Now it's your time to write it. So I'm giving you 3 minutes. Okay? Please write these 6 sentences in your notebook and write true or false. Okay students, I hope you have written it. Now please check it. Number 1, true. Number 2, false. Number 3, false. Number 4, false. Number 5, true. And number 6, false. Okay. Now it's time to correct the sentences. Okay. The sentence which was false. Now you have to correct it. How can you correct? I'm going to help you. Okay. Number 2. The teachers left the students in the building during the fire. So you have to write the teachers helped the students to leave the building during the fire. I repeat, the teachers
help the students to leave the building during the fire. Okay, number 3. Raju didn't see the firefighters put out the fire at his school. The sentence will be, Raju watched the firefighters put out the fire at his school. Okay, I repeat, Raju watched the firefighters put out the fire at his school. Okay, number 4. Raju always earns money for being a firefighter. What will be the answer? Okay, please think. The answer is, when Raju joined as a full-time firefighter, he earns money for it. Okay, when Raju joined as a full-time firefighter, he earns money for it. Good. Last one. Talking to students is part of Raju's job. Okay, what will be the answer? The answer is, in his free time, Raju loves to talk to the students. Okay, it's not a part of his job. অথবা তোমরা এভাবে লিখতে পারো, talking to students is a part of Raju's leisure time. Okay, I repeat, talking to students is part of Raju's leisure time or free time. Very good. That's your homework. Okay. Now, I have another question for you. That is, why do you think Raju became a firefighter? Okay. At first, I'm going to tell you a story. When I was in primary school, I had my honorable teachers, but I love my head teacher's class very much. She teaches us many things. Okay? And she taught us how to build our life. When she talked, that time I was spellbound, and I was totally charmed when she talked to us. And that time I thought, I want to be a teacher. Okay? Like her. তার মানে হলো, আমি যখন প্রাইমারি স্কুলে ছিলাম, আমি আমার হেড টিচারের ক্লাস খুবই পছন্দ করতাম। তিনি আমাদের অনেক কিছু শেখাতেন। সেই সাথে তিনি যখন কথা বলতেন, আমি অবাক হয়ে তার কথা শুনতাম। কারণ তিনি অনেক সুন্দর করে কথা বলতেন এবং আমাদেরকে ভালোভাবে বোঝাতেন। তখন আমি চিন্তা করলাম, আমি বড় হয়ে একজন শিক্ষক হতে চাই। ঠিক তাই। এবার তোমরা বলতে পারবে, রাজু কেন ফায়ারফাইটার হতে চাইল? Why do you think Raju want to be a firefighter? May I help you? Yes. First, when there was fire in his school building, he was very afraid. And he saw the firefighters come and put out the fire. Okay, that time, when the firefighters came and put out the fire, Raju, the teachers, the students all got relieved. কারণ হচ্ছে যখন ফায়ারফাইটাররা আসলো, আগুন নিভে গেল, তারা কি করলো? সবাই মন থেকে একটা শান্তি পেল। এই যে বিষয়টা, এটা রাজুর ভিতরে একটা প্রভাব ফেললো, তাই না? এই যে প্রভাব ফেললো, সে কারণে রাজুর মনে হলো যে সে কি করতে পারে, বড় হয়ে এই যে আগুনের বিপদের মুহূর্তে সবাইকে সাহায্য করতে পারে। তার এই সাহায্য করার মনোভাবের জন্যই সে বড় হয়ে ফায়ারফাইটার হতে চাইল। তোমার কি আরো কোনো কারণ মনে হচ্ছে? If you have any reason extra, then you can write it. Okay? And when your school
will be open. That time you can show it to your teacher. Okay, students? So, I'm giving the homework. At first, you have to write the correct sentence. Write the correct sentences from section A. And number 2, why do you think Raju wants to be a firefighter? That is your homework. Okay, students? Thank you.